নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই পর্ব হাসি মজার আরেকটি গল্প, লেখক শিবরাম চক্রবর্তীর সম্বন্ধর কথায় দম বন্ধ। মানব জীবনে বৈবাহিক সম্পর্ক বরাবরই ভীষণ জটিল। আর এই বৈবাহিক সম্পর্কে যখন স্বামী স্ত্রী এবং পাশাপাশি দুই পরিবারের মধ্যে খুনসুটি লাগে, তখন যারা এই বিবাহ সম্পর্ক স্থাপন করেন সেই সব ঘটকদের ঝুলিতে পড়ে থাকে প্রশংসার থেকে বেশি গালিগালাজি। তাই এই সম্পর্কগুলোতে বেশি জড়িয়ে না পড়াই ভালো। কিন্তু আমরা কি সবসময় জীবনের সব দায়িত্বগুলো এড়িয়ে চলতে পারি? কিছু কিছু সময় আমাদেরকে এমন কিছু কাজও করতে হয় যেটা আমাদের মন চায় না। আজকের এই গল্পে লেখক কিভাবে তার বন্ধুর কথায় সম্বন্ধ করতে জড়িয়ে পড়ে এবং সেই সম্বন্ধ করা থেকে নিজেকে কিভাবে বিরত করবে সেই নিয়েই আজকের এই গল্প। চলে আসি মূল গল্প পাঠে। আমি হর্ষবর্ধনের কথাটা কিছুতেই এড়োতে পারলাম না। হর্ষবর্ধন আমাকে বলল, দেশ থেকে তার কুলপুরোহিতের চিঠি এসেছে। বিশেষ করে কুলপুরোহিত অনুরোধ জানিয়েছেন তার বয়স্থা কন্যার একটা সৎপাত্র জোগাড় করে দিতে হবে। তার 7 পুরুষের পুরুত বংশ, এ ভার না নিয়ে তার এড়াবার উপায় নেই। এদিকে আমার মা সবসময় বলতেন, কখনো কোনো সম্বন্ধে যাবি নে, কারো সম্বন্ধে থাকবি নে, আর কারো সঙ্গে কোনো সম্বন্ধও রাখবি নে। মার কথাটাও ফেলতে পারি না, কিন্তু হর্ষবর্ধনেরও অনুরোধ ঠেলা ধাই। এক সদ্ব্রাহ্মণের কুল রক্ষা, সব দিক কী করে সামলানো যায় তাই নিয়ে ভারী ভাবনায় পড়ে গেলাম। জ্ঞানযোগের মোক্ষম ক্ষেত্র বিছানা, অন্তত তা তো আমার ক্ষেত্রেই। সেখানে গিয়ে পড়লাম 3 কুলি যাতে বজায় থাকে এমন একটা উপায় বার করলাম। কড়িকাঠের থেকেই সেই আকাট সম্বন্ধের সূত্রপাত হলো। এখান থেকে মাকড়সারা যেমন করে সুতো ছাড়ে অনেকটা সেই রকমভাবে আর কি। হর্ষবর্ধন সেদিন আমায় বলেছিলেন, কি লিখেছেন ঠাকুরমশাই শোনো ভায়া। পাত্রটি শুধু সদ্বংশজাত ব্রাহ্মণ সন্তান হইলেই চলবে না, ব্রাহ্মণের ন্যায় তার সৎকর্মান্বিত হওয়া আবশ্যিক। ব্রাহ্মণচিত কর্মবিধি আশা করি তোমার অবিদিত নয়, তথাপি তোমার জ্ঞাতার্থে জানাই তাহা হইতেছে যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ ইত্যাকার সৎকর্ম। থামো থামো থামো। পত্রপাঠে হর্ষবর্ধনকে বাধা দিয়ে আমি বলে উঠলাম, অধ্যাপনা মানে পাড়াগার পাঠশালায় পণ্ডিতদের সেই শটকে পড়ানো। কিন্তু এই কলকাতা শহরে কি দেশ গায়ের মতো আটচালা কি পাঠশালা আছে যে গেও পণ্ডিতদের পাত্তা পাবো? এখানে ওই সব শটকে কর্ম বা সৎকর্ম চলে না। তবে হ্যাঁ, ছেলেদের একটা সৎকর্ম আছে অবশ্যই। স্কুল থেকে সুযোগ পেলেই সটকে পড়ে সিনেমায় চলে যায়। সিনেমায় চলে যাওয়ার কথা শুনেই হর্ষবর্ধন আমাকে বলে ওঠে, আহা, সৎকর্ম না হোক, ব্রাহ্মণের কয়েকটা গুণ তো থাকা চাই অন্তত। আসল বামুন তো হবে নাকি? আসল বামুন না হোক, আসলে বামুন হলেই হলো। আপনাদের ওই দান ফান গ্রহপ্রহ সৎকর্মের কথা তো শুনিনি কখনো হর্ষবর্ধন বাবু। আমি তো বামুনদের কেবল 3 কর্মের কথাই জানি মশাই। সেই 3 কর্ম হচ্ছে শাঁখে ফু, কানে ফু, উনুনে ফু। 3টি ফুৎকার মাত্র ব্রাহ্মণ সন্তানের। আর কি? শাঁখে ফু মানে 7 ঘন্টা বাজিয়ে ঠাকুর পুজো, কানে ফু মানে কানে মন্তর ফুকে গুরুগিরির ব্যবসা, আর উনুনে ফু হচ্ছে নিজেই ঠাকুর বনে যাওয়া। হর্ষবর্ধন এবার ঘাবড়ে গিয়ে, ঠাকুর বনে যাওয়া? নিজেই সাক্ষাৎ ঠাকুর হয়ে যাবে নাকি? না রে না না, হাড়ি কুড়ি হাতা বেরি হাতে রান্নাঘরের দেবতা হয়ে যাবে যে। উনি রেঁধে বেড়ে দিলে তবেই তো আমরা ভোগ পাবো। আমার কথা শুনে হর্ষবর্ধন হর্ষধ্বনি করে ওঠেন,
আরে তারে দাঁড়ান দাঁড়ান, শুনুন পুরোহিত মশাই আরও কি লিখেছেন পুনশ্চ পুনশ্চ দিয়ে। স্মরণে রেখো যে আমাদের পুরোহিত বংশে সব শ্রেণীর ব্রাহ্মণের সাথে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা শ্রেয়ও নয়, সম্ভবও নয়। পাত্রটি বৈদিক শ্রেণীর হওয়ায় বাঞ্ছনীয় বোধ করি। কিছু বোধ করলেন মশাই? পুরোহিত মশাই কি বলেছেন বুঝতে পারলেন তো? আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবদ্ধ কি আছে এর মধ্যে, বৈদিক শ্রেণীর পাত্র চান তাই তো, ঠিক আছে, কথাটা স্মরণে রাখবো। এভাবেই কয়েকদিন কেটে গেল। ঠিক 3-4 দিন পরে আবার হর্ষবর্ধনের সাথে আমার দেখা হলো। হর্ষবর্ধন আমাকে দেখেই, খোঁজ পেলেন পাত্রের? আরে পেয়েছি, বৈদিক পাত্র বললেন তো, বৈদিক কথাটা তো বেদের থেকেই এসেছে তাই না? বেদে পাত্র পেয়েছি একজন, বিয়ে দেবার পক্ষে সর্বাংশে উপযুক্ত। বেদে? বেদে পাত্র মানে যারা আজকাল এখানে সেখানে করে বেড়ায়, যাদের চালচুলো নেই, যা যা বর সেই বেদেদের কথা বলছেন মশাই আপনি? আরে না, তাই বলে বর হিসেবে যা যা দুর্ছাই করবার নয়, জামাতা রূপে বরং বরণীয়, বাইরে বাইরে চড়বে, ঘর জামাই হয়ে কোনোদিনও আপনার ঘাড়ের ওপর এসে চড়বে না, এমন পাত্রকে খারাপ বলছেন মশাই? বুঝেছি, উড়নচণ্ডী। আরে না, উড়নচণ্ডী না, ওড়াবে কি, ওড়াবার কিছু থাকলে তো ঘুরনচণ্ডী বলতে পারেন, বরং ঘুরে ঘুরে বেড়ায়। হর্ষবর্ধন এবার ঢোক গিলেই, ঘুরে ঘুরে বেড়ায় সে আবার কি? আরে আজকালকার প্রায় ছেলেই তো তাই মশাই, যাক তাতে কিছু আসে যায় না, তবে কি না একটুখানি খুঁত আছে পাত্রের। হর্ষবর্ধন এবার ভুরু কুঁচকিয়ে, একটুখানি খুঁত? কি খুঁত? যাকগে, সামান্য খুঁত নিয়ে খুঁতখুত করার কোনো মানে হয় না, এই ধরাধামে তো কেউই নিখুঁত নয়। তা দাদা বলুন কি খুঁত আছে? পাত্র পেঁয়াজ খায়। পেঁয়াজ খায়? আগে হ্যাঁ, সে কথাই তো বলছি, এই সামান্য একটুখানি যা খুঁত। গোস্বামী ঠাকুরকুলে পেঁয়াজখোর জামাই, এটাকে আপনি দাদা সামান্য বলছেন, এই পেঁয়াজ খাওয়াকে? আরে না না, সামান্য বলছি নে, পেঁয়াজ সামান্য নয়। ঠাকুর বলতেন পেঁয়াজের খোসা ছাড়িয়ে গেলে শেষ অবধি তেমন তার কিছুই থাকে না, তেমনই নেতি নেতি করতে করতে এগিয়ে গেলে ব্রহ্মাণ্ড মায়া বিলকুল গায়েব, এমনকি পরম ব্রহ্মেরও পাত্তা মেলে না তখন, সব লোপাট। মানেটা যে কি তা আমিও ঠিক বুঝিনি, মনে হচ্ছে পেঁয়াজ হলো গে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড একটা পেঁয়াজি, অর্থাৎ কিনা পেঁয়াজি আসল মায়ায়। কিন্তু দাদা মায়াই হোক আর যাই হোক, মায়া বলে পেঁয়াজকে উড়িয়ে দিলে তো চলবে না, বেজায় গন্ধ ছাড়ে পেঁয়াজ, ঠাকুর বংশে তো পেঁয়াজের আমদানি হতে পারে না মশাই। আহা, সে কথা আপনি বুঝুন, তবে আমি কি বলছিলাম, পাত্রটি কিন্তু ভালোই, একটু যা পেঁয়াজ খায়, তাই বলে কি রোজ খায় নাকি, মাঝে মাঝে খায়, ওই মাংস টাংস হলে। হ্যাঁ, মাংস খায় নাকি আবার? আরে না, রোজ কি আর খায়, পাচ্ছে কোথায় রোজ, এই মাঝে মাঝে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে, মানে বন্ধু বান্ধবরা ধরে পড়লেই খায়। মাংসও খায়, আমার ঠাকুর মশাই নিরামিষ বৈষ্ণব বংশে গিয়ে শেষে মাংস খাবে, কি মাংস কে জানে, নিষিদ্ধ মাংস কিনা তাই বা কে বলবে। আরে যা খেয়ে থাকে লোকে সচরাচর, পাঠা, খাসি, ভেড়া, কচ্ছপ, হাঁস, মুরগি, এই সব, মানে যা পাওয়া যায় বাজারে। গরু টরু কি দুম্বা টুম্বা খায় না যদ্দূর জানি, পাবে কোথায়? তবে হ্যাঁ, নিষিদ্ধ নয়, সুসিদ্ধ করেই খায়, নিষিদ্ধ হজম করতে পারবে কেমন? খায় বলে কি আর এত এত পাচ্ছে কোথায়, একটু আধটু কখনো সখনো খায়, তাও আবার সেই ওই চাটের মুখে। হবু জামাইয়ের মুখ রাখতে আমার রোগ চেপে যায়। হর্ষবর্ধন যেন এবার আকাশ থেকে পড়লেন। চাট? এর উপর আবার চাটও আছে? চাট তো জানি,
হ্যাঁ, যা ধরেছেন তার বুদ্ধির বহর দেখে আমি উৎফুল্ল হই। খালি খালি কি আর কেউ চাট খায়? অকারণে খায় না মশাই। এর মধ্যে কারণও আছে দাদা। বৈষ্ণব বংশ শেষটায় শাক্তের আমদানি। আরে বাবা, শাক্ত বলি শাক্ত, ঘোরতর শক্ত, বেজায় শক্তিধর। শুধু সেই নয়, ওদের পুরো দলটাই। মালগাড়ি লুট করা, ওয়াগন ভাঙাই তো কাজ ওদের। শক্তি না থাকলে পারবে? আর সেই কারণেই ওইসব কাজকর্মের গোড়ায় একটুখানি কারণ বাড়ি পান করে নিতে হয়। তবে ওই একটুখানি, বেশি খাবার মুরত কোথায়, পয়সাই বা কই? তাছাড়া হর্ষবর্ধন এবার আর্তনাদ করে, দাদা থামুন থামুন, মালগাড়ি লুট, ওয়াগন ভাঙা, কি বলছেন আপনি? তার ওপর আরও সব নেশা ভাঙ করে কিনা কে জানে। গাঁজা, গুলি, ভাঙ, চন্ডু, চোরস, যা বলেছেন ভাঙচুরের ব্যাপার নিয়েই তো রয়েছে মশাই। তাই ওসব খেতে হয়। অত সস্তার নেশা তো আর নেই মশাই। আর হ্যাঁ, গুলিও খায় শুনেছি মাঝে মাঝে। হর্ষবর্ধন প্রায় কাঁদো কাঁদো করে, গুলিও খায়? গুলিখোর জামাই। খেতেই হয়, কাজের সময় রেল পুলিশের চোখে পড়লে কি আর রক্ষে আছে? অমনি গুলি। তবে ইচ্ছে করে কি আর খায় হর্ষবর্ধন? যে বিয়ের যেমন মন্তর, তখন হাসপাতালে গিয়ে কাটি আসে মাস পাঁচে। হ্যাঁ, পুলিশের গুলিও খায় দাদা, ওয়াগন ভাঙে, নেশা করে, মাংস খায়, চাট খায়, চুরি ডাকাতি করে। এসবের ওপরেও আরও কোনো ইতর বিশেষ আছে কিনা ভগবান জানে। হ্যাঁ আছে ইতর বিশেষ হর্ষবর্ধন। ওর বন্ধুরাই সেই ইতর বিশেষ। বিশেষ ইতর বলেই তাদের মনে হয় আমার। সত্যি বলতে কি, ছেলেটি খারাপ নয়, পাত্র হিসেবে ভালোই। কিন্তু ওই যে বলে না, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গীদের পাল্লায় পড়ে আমাদের ভাবি দুলোহা ভেসে গেল। দুলোহা? দুলোহা নাম নাকি ওর? আরে মশাই, না না, দুলোহা ওর নাম নয়। আমাদের দেশের দেহাতি ভাষায় জামাইকে দুলাহা না দুলোহা কি যেন বলে ডাকে, তাই বলছিলাম আর কি। হর্ষবর্ধন এবার রেগে গিয়ে শেষবারের মতো, রাখুন আপনার দেহাতি কথা। আপনার কথায় আমার দেহ জ্বলে যাচ্ছে। এমন পাত্র এনেছেন মশাই, শ্বশুর বাড়িতে আমাদের মেয়ের সুখের অন্ত থাকবে না। জামাই যতক্ষণ বাড়িতে থাকবে। আরে দাঁড়াও দাঁড়াও হর্ষবর্ধন, দাঁড়াও। কদিন আর থাকবে বাড়িতে? বছরের মধ্যে 11 মাস তো তার জেলখানাতেই কাটে। বছর ভরেই শান্তি স্বস্তিতে থাকবে তোমাদের মেয়ে। তুমি কিছু ভেবো না, সত্যি ছেলেটা বড় ভালো। জেল থেকে বেরিয়ে 3-4 দিন বাইরে থাকতে না থাকতেই আবার তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই বলে আমি হর্ষবর্ধনের দিকে তাকিয়ে দেখি, হর্ষবর্ধনের আর চোখে পলক পড়ছে না, পুরো শিবনেত্র। সর্বনাশ, দম বন্ধ। হন্তদন্ত হয়ে আমি তক্ষুনি ছুটলাম ডাক্তারের কাছে, রাম ডাক্তারকে ডাকতে। এর জন্যই আমি বলি, সত্যিই সম্বন্ধের কথায় দম বন্ধ। আজকের এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। এই রকম হাসি মজার গল্প আরও শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।